আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের 10ম অধ্যায় এর একতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কিত চট্টগ্রাম বোর্ড 2016 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, এই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো এই একতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে সবার শেষের অধ্যায়, প্রথম পত্রের সবার শেষের অধ্যায়। অনেক শিক্ষার্থী এই অধ্যায়টা শেষ পর্যন্ত বিশেষ করে মিস করে আর কি, ওই ক্লাসে শেষ করতে পারে না, যার কারণে কিছু শিক্ষার্থী আমাকে প্রশ্ন করেছিল, অনুরোধ করেছিল এই অধ্যায় রিলেটেড কিছু ক্লাস নেওয়ার জন্য। সেজন্যই আমি বোর্ডের প্রশ্নটি আলোচনা করছি। ইতিপূর্বেও কয়েকটা বোর্ড আলোচনা করেছি, আমি এই প্লে লিস্টে দেওয়া আছে। তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই, প্রশ্নে কি বলা আছে। প্রশ্নটা উপস্থাপন করলাম। প্রশ্নের এখানে কিছু তথ্য দেওয়া আছে। ইমরান খান একতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করেন। 2015 সালের 1 জানুয়ারি তারিখে তার মূলধন ছিল 1 লক্ষ টাকা। 2015 সালের জানুয়ারি 1 তারিখে মূলধন ছিল 1 লক্ষ টাকা। তার মানে কি প্রারম্ভিক মূলধন দেওয়া আছে, আর সমাপনী মূলধন দেওয়া নেই। কিন্তু সমাপনী মূলধন নির্ণয়ের জন্য এই যে 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য এই তথ্যগুলি ছিল। এখানে কিছু দায় আছে, কিছু সম্পদ আছে। আমরা জানি যে সমাপনী মূলধন নির্ণয়ের সূত্র হচ্ছে সমাপনী সম্পদ যোগ করব, যা হবে সেখান থেকে সমাপনী দায় বিয়োগ করব। এই অঙ্কের মধ্যে সমাপনী সম্পদ আছে নগদ তহবিল, ব্যাংক তহবিল, প্রাপ্য হিসাব, বিনিয়োগ, আসবাবপত্র, মজুত পণ্য। এইগুলি সাথে আছে যে আরেকটা কি জন্য কিনেছে, একটি ডেলিভারি ভ্যান কিনেছে। এইগুলো হচ্ছে সম্পদ। আর দায়ের মধ্যে আছে ঋণ, প্রদেয় হিসাব, দুইটা। এগুলো যোগ বিয়োগ করে আমরা এখন বের করি। এই যে লক্ষ্য করি, আমি এখানে আস্তে আস্তে লিখবো। কিছুক্ষণ আগে ক নাম্বারে বলেছে বিনিয়োগের সুদ আর ঋণের সুদ নির্ণয় করতে। তো প্রশ্ন একটু ব্যাকে যায়, আবার প্রশ্ন ব্যাকে যায়। বিনিয়োগের সুদ আর ঋণের সুদ, ক নাম্বারে বলেছে বিনিয়োগের সুদ আর ঋণের সুদ নির্ণয় করতে। বিনিয়োগের সুদ হবে 1/7 দেওয়া আছে। 1/7 দেওয়া থাকলে 6 মাসের সুদ হবে, তাই না? আর ঋণ সম্পর্কে কিছু বলা নাই। ঋণের উপরে আমরা পূর্ণ বছরের সুদ ধরলেও পারবো, সমস্যা নেই। এই যে লক্ষ্য করি, অথবা হাফ বছরের সুদ ধরলেও হবে। বিনিয়োগের সুদ লিখলাম 40,000 গুণ 10% গুণ 6/12। আর ঋণের সুদটা আমরা এইভাবে লিখতে পারি 10,000 উপর 6%। ভালো করে লক্ষ্য করি, ঋণের সুদটা সরাসরি পূর্ণ বছরের আমরা হিসাব করেছি, যেহেতু তারিখ দেওয়া ছিল না, পূর্ণ বছরের ধরা যায়। আর বিনিয়োগের সুদটা যেহেতু 1/7 দেওয়া ছিল, তাই 6 মাসের সুদ হবে। 40,000 টাকা বিনিয়োগ গুণ 10% গুণ 6/12 2,000 টাকা হয়েছে। ক নাম্বার হলো বিনিয়োগের সুদ আর ঋণের সুদের পরিমাণ নির্ণয় করেছি। আবার উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের এই খ নাম্বারে কি বলেছে, সমাপনী মূলধন নির্ণয় করো। তো সমাপনী মূলধন হচ্ছে এই যে কিছুক্ষণ আগে বললাম, সমাপনী সম্পদ থেকে সমাপনী দায় বিয়োগ করে যাই সমাধান করি। এই যে আমি এখানে নিয়ে আসলাম। প্রথমে সম্পদ সমূহ লিখব। সম্পদের মধ্যে নগদ তহবিল, ব্যাংক তহবিল, প্রাপ্য হিসাব, মজুত পণ্য, এগুলি আগে লিখি। নগদ তহবিল কত টাকা আছে, 50,000 টাকা দেওয়া আছে, সেটা লিখব। ব্যাংক তহবিল 20,000 টাকা দেওয়া আছে, সেটাই লিখব। প্রাপ্য হিসাব 30,000 টাকা দেওয়া আছে, ওইটাই লিখব। বিনিয়োগ 40,000 টাকা দেওয়া আছে, মজুত পণ্য 15,000 টাকা দেওয়া আছে, সব আমরা আস্তে আস্তে লিখবো। বিনিয়োগটা আগে লিখি 40,000 টাকা। আসবাবপত্র আছে, এই যে আসবাবপত্র 20,000 টাকা, আমরা উপর থেকে লিখতে লিখতে আসতেছি। মজুত পণ্য 15,000 টাকা। এখানে যে তথ্যগুলো দেওয়া আছে, এখান থেকে এই মজুত পণ্য পর্যন্ত লিখলাম। এইখানে একটা কথা বলা আছে, লক্ষ্য করি। ইমরান খান তার ব্যক্তিগত গাড়িটি 80,000 টাকায় বিক্রি করে অর্ধেক টাকা দিয়ে কারবারের জন্য ডেলিভারি ভ্যান ক্রয় করেছে। তাহলে গাড়িটি বিক্রি করেছে 80,000 টাকায়, তার অর্ধেক টাকা নিয়ে এসেছে। এখানে আমরা লিখব যে ডেলিভারি ভ্যান ক্রয় এই 40,000 টাকা, অর্ধেক হবে। এবার এগুলো সব যোগ করে এখানে লিখবো। মোট সম্পদের পরিমাণ আমরা পেলাম, তাই না? এখান থেকে সমাপনী দায় সমূহ বিয়োগ করব। তো সমাপনী দায় সমূহের মধ্যে আছে এই যে প্রদেয় হিসাব আছে, ঋণ আছে দুইটা। প্রদেয় হিসাব 10,000 টাকা, ঋণ 10,000 টাকা, এই দুটো যোগ করে এখানে লিখব। টোটাল সম্পদ থেকে টোটাল দায় বিয়োগ করে আমরা যে টাকাটা পাবো সেটা হচ্ছে সমাপনী মূলধন, সেটা হচ্ছে সমাপনী মূলধন।
এইভাবে আমরা সমাপনী মূলধন ও প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে পারি। তো প্রারম্ভিক মূলধন থেকে নির্ণয় করতে বলেনি, খালি সমাপনীটা নির্ণয় করতে বলেছে, তাই করলাম। তো আবার আমরা উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের গ নাম্বারে কি বলেছিল দেখি। উদ্দীপকের গ নাম্বারে বলেছে নিট মুনাফা 53,400 টাকা ধরে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। তাহলে নিট মুনাফা ধরে আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব। আর্থিক অবস্থার বিবরণীতে আচ্ছা আমরা আর একটা কথা বলি যে খ নাম্বারে আমরা যে সমাপনী মূলধন নির্ণয় করলাম, সমাপনী মূলধন নির্ণয় করার সময় যেভাবে আমরা সম্পদ সমূহ লিখেছি, দায় সমূহ লিখেছি, ওইভাবে লিখবো। এখানে কয়েকটা অতিরিক্ত আইটেম আসবে, যেমন এখানে মূল বিনিয়োগের সুদটা লিখবো, বকেয়া বিনিয়োগের সুদ, ঋণের বকেয়া সুদ, এগুলি অতিরিক্ত হবে। আর সেম খ নাম্বার দেখে দেখে লিখবো, তাহলে সুবিধা হবে। খ নাম্বারতে এইগুলো দেখে লিখেছি। তো আর্থিক অবস্থার বিবরণী করার জন্য আবার সে উদ্দীপকটা নিয়ে এসে রাখলাম। আমরা যেমন খ নাম্বারে লিখেছিলাম ওই সম্পদগুলি আবার এখানে 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 লিখবো। নগদ তহবিল যেটা দেয়া আছে, ব্যাংক তহবিল যেটা দেয়া আছে, এই যে 20,000। প্রাপ্য হিসাব, বিনিয়োগটা আগে লিখি, বিনিয়োগ 40,000। বিনিয়োগের বকেয়া সুদ, বিনিয়োগের বকেয়া সুদ 2,000 হবে। কিভাবে হলো? এই ক নাম্বারে বের করেছিলাম, 10% কেটে 6 মাসের। তারপরে প্রাপ্য হিসাব 30,000 টাকা। প্রাপ্য হিসাবে একটা ঝামেলা আছে, এই যে এখানে একটা কথা বলা আছে, প্রাপ্য হিসাবের এই যে প্রাপ্য হিসাবের 1,000 টাকা অনাদায়ী বলে গণ্য করতে হবে। তাহলে এটা বাদ যাবে, বাদ অনাদায়ী পাওনা বলে প্রাপ্য হিসাব থেকে বাদ যাবে, অনাদায়ী পাওনা বলে বিয়োগ হবে। প্রাপ্য হিসাবের 1,000 টাকা আদায়যোগ্য নয়, ওটা বিয়োগ করতে হবে। এরপরে লিখবো এই যে এই আসবাবপত্র আছে, আসবাবপত্র আবার অবচয় আছে 10%, অবচয় বিয়োগ করব, এটা থেকে এটা বিয়োগ করে লিখবো। এরপরে আছে মজুদ পণ্য 15,000 টাকা সরাসরি লিখবো। ডেলিভারি ভ্যান 40,000 টাকা দিয়ে কিনেছিলাম, এটা সরাসরি লিখবো। এই সবগুলো যোগ করে এখানে লিখলাম। এটা হচ্ছে মোট সম্পদ, মোট সম্পদ। তো মোট সম্পদ আমরা পেলাম, তাই না? মোট সম্পদ পেয়েছি। এখন আর্থিক অবস্থার বিবরণী দুইটা দিক, একটা সম্পদ আর একটা দায়। দায় পাশটা করতে হবে। দায় পাশটা করার জন্য আবার আমি এখানে আসলাম, দায় পাশ। প্রথমে কি লিখবো? দায় সমূহ, এই যে প্রদেয় হিসাব আছে, প্রদেয় হিসাব লিখবো। তারপরে ঋণ আছে, ঋণ লিখবো। ঋণের সুদ আছে, সেটাও লিখবো, বকেয়া সুদ। এই তিনটা যোগ করে আমাদের হলো মোট দায়। এর সাথে মালিকানা সত্ত্ব লিখবো দায় পাশে। মালিকানা সত্ত্ব প্রারম্ভিক মূলধন আগে লিখবো, 1,00,000 টাকা অঙ্কে দেওয়া ছিল। এর সাথে অতিরিক্ত মূলধন যোগ করব। ওই যে মোটর গাড়ি 80,000 টাকায় বিক্রি করে তার অর্ধেক নিয়ে এসে ডেলিভারি ভ্যান কিনেছে, বাড়ি থেকে অর্ধেক টাকা নিয়ে এসছে, 80,000-এর অর্ধেক 40,000 টাকা, এটা যোগ করে এখানে লিখবো। এখান থেকে নিট মুনাফা যোগ করব। নিট মুনাফা প্রশ্নে দেয়া ছিল 53,400 না কত টাকা যেন প্রশ্নে দেয়া ছিল, সেটা লিখবো। এটা এটা যোগ করে নিচে লিখবো। উত্তোলন বিয়োগ করতাম, উত্তোলন এই অঙ্কে নাই মনে হয়, উত্তোলন তো দেখছি এখানে লেখার পরে। এই অঙ্কে কিন্তু উত্তোলন নাই, উত্তোলন থাকলে বিয়োগ হতো, কিন্তু উত্তোলন তো নাই। এবার এইটা আর এইটা যোগ করে এখানে লিখবো, 2,14,000 টাকা হবে। আমাদের সম্পদ পাশে কিন্তু 2,14,000 টাকা হয়েছিল। এইভাবে আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।